আমাদের আজকের টপিকস হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন বিষয়টা কি, এটা আমরা আগে ক্লাসে এটাও দেখছি। আলোর প্রতিফলন হচ্ছে আলো একটা মাধ্যম দিয়ে চলার সময় যদি এমন হয় যে কোনো একটা প্রতিফলককে বাধা পেয়ে আবার ফিরে আসে প্রথম মাধ্যমে, অর্থাৎ একটা মাধ্যম দিয়ে চলতেছে আরেকটা মাধ্যমে যাওয়ার সময় যদি এরকম একটা প্রতিফলকের সম্মুখীন হয় এবং সেইখানে বাধা পেয়ে যদি আলোটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসে পুনরায়, তাহলে এই যে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাটা, এটার নামই হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে আলোটা আসলো আপতিত হচ্ছে কোনো একটা প্রতিফলকের উপরে, সেটার নাম হচ্ছে আপতিত রশ্মি, বা ইংরেজিতে আমরা বলবো কি ইনসিডেন্ট রে। তারপরে আপতিত রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠ থেকে যে প্রতিফলিত হয়ে চলে যাবে, ফিরে যাবে যে রশ্মিটা, তার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর আপতিত রশ্মি যেই বিন্দুতে আপতিত হয়, এই যে এই বিন্দুতে আপতিত হচ্ছে, তো এই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। এবং আপতন বিন্দুতে যদি আমরা এই প্রতিফলকের উপর একটা লম্ব অঙ্কন করি, কল্পনা করি, তাহলে এটার নাম হচ্ছে অভিলম্ব। তাহলে কি বললাম, আপতিত রশ্মি যেটা আসছে সেটার নাম আপতিত রশ্মি, যেটা ফিরে গেল এটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর আপতন বিন্দুতে আমি ওই তলের উপরে, যেই তলে আলোটা আপতিত হচ্ছে ওই তলের উপরে আপতন বিন্দুতে যদি একটা লম্ব কল্পনা করি, এটা কল্পিত জিনিস, এটা আসলে বাস্তব না, ঠিক আছে। এই তলের উপরে লম্ব কল্পনা করি, এই লম্বটার নাম হচ্ছে কি অভিলম্ব, বা ইংরেজির নাম হচ্ছে এটার কি নর্মাল। আচ্ছা, তাহলে এবার এই প্রতিফলন কি সূত্র মেনে চলে সেই সূত্রগুলো আমরা একটু দেখি। যে প্রতিফলনের দুইটা সূত্র আছে, বা আলোর প্রতিফলন এই ঘটনাটা দুইটা সূত্র মেনে চলে। কি কি? প্রথম সূত্র, এই যে দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এটা কি অভিলম্ব। এই যে তিনটা রেখা বা রশ্মি, একটা দুইটা আর এটা হচ্ছে রেখা, হ্যাঁ। তো এই তিনটা জিনিস পরস্পর একই সমতলে অবস্থান করবে, সবাই একই সমতলে অবস্থান করবে। কিরকম বিষয়টা? মনে করো একটা তল হচ্ছে এইখানে, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এইটার উপরে একটা আলোকরশ্মি আসবে, এইভাবে মনে করো আলোকরশ্মিটা আসলো, আপতিত হলো, তাহলে এখান থেকে আলোকরশ্মিটা তো প্রতিফলিত হবে কিভাবে? এইভাবে। এরকম না যে এইখানে আপতিত রশ্মিটা আসার পরে প্রতিফলিত রশ্মিটা এই দিক দিয়ে চলে যাবে বা এদিক দিয়ে চলে যাবে, এমন না। আলোকরশ্মিটা যেই তলের উপর দিয়ে আসলো, মনে করো এরকম একটা তল, আমি আরেকটা চিন্তা করি, মনে করো যে এই হচ্ছে একটা তল, মানে এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, আর এটা হচ্ছে আমার একটা তল, এটার সাথে লম্ব। এখন যদি আমার একটা আলোকরশ্মি এমন আসে যে এই তলের সাথে টাচ করে আসতেছে, তো এই তলটা তুমি মনে মনে কল্পনা রাখো, আমি এখন দেখাচ্ছি। তাহলে এই তলের সাথে টাচ করে আমার এই কলমটা আমি দিচ্ছি, হ্যাঁ, বা এই রশ্মিটা দিচ্ছি, তাহলে এই তলের সাথে টাচ করে রশ্মিটা আসতেছে না, আপতিত রশ্মিটা, তাহলে প্রতিফলিত রশ্মিটাও ওই তলকে টাচ করেই ফিরে যাবে। এমন হবে না যে প্রতিফলিত রশ্মিটা এদিক দিয়ে চলে যাবে, এদিক দিয়ে চলে যাবে, বা নিচ দিয়ে ঢুকে যাবে, এরকম হবে না। তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এই দুইটা পরস্পর কি থাকবে? একই তলে অবস্থান করবে। এবং সাথে সাথে আরও একটা জিনিস, অবিলম্ব, সেও একই তলে থাকবে। মানে অবিলম্বটা কি? প্রতিফলক পৃষ্ঠ যেটা আছে তার উপরে যে লম্বটা অঙ্কন করা হয়, কোথায়? আপতন বিন্দুর উপরে। আপতন বিন্দুতে ওই তলের উপরে যে লম্বটা অঙ্কন করা হয় সেটার নামই হচ্ছে কি? অবিলম্ব। তো ওইটাও কি ওই তলকে টাচ করেই থাকবে। তাহলে এই তিনটা একই সমতলে থাকবে, এটাই হচ্ছে প্রথম সূত্র। এটার কোনো গাণিতিক রূপ নাই। এখন দ্বিতীয় সূত্রটাতে যাই। এটা খুব সহজ একটা সূত্র। এই যে আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে দেখো এখানে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ। আপতন কোণ বা আই দ্বারা এটাকে লেখা হবে। আই মানে হচ্ছে ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে আপতিত, ঠিক আছে। তাহলে এই আইটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটার নাম হচ্ছে প্রতিফলন কোণ বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল আর। এখন দ্বিতীয় সূত্রটা বলতেছে এই যে আপতন কোণটা এবং প্রতিফলন কোণ, এই দুইটা পরস্পর কি হবে? সমান হবে। এবং এটা খুব লজিক্যাল। তুমি চিন্তা করো, ধরো তুমি একটা বল, ক্রিকেট বল বা এরকম টাইপের একটা বল নিলা, নিয়ে দেয়ালের মধ্যে এইভাবে অ্যাঙ্গেল করে নিক্ষেপ করলা,
তাহলে এই বলটা এইভাবে চলে যাবে নাকি, তার মানে যেই অ্যাঙ্গেলে তুমি আপতিত করলা সেই অ্যাঙ্গেলে বলটা চলে যাবে। এখন তুমি যদি এইভাবে আপতিত করো, খারাপভাবে একটা বল নিক্ষেপ করো এটার উপরে, তাহলে সেটা খারাপভাবেই চলে যাবে। তার মানে যেই কোণে আপতিত হচ্ছে ওই কোণেই ফিরে যাচ্ছে। তাহলে প্রতিফলন কোণ এবং আপতন কোণ পরস্পর সমান, এটাই হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তার মানে আমরা যদি এটা গাণিতিকভাবে লিখতে চাই তাহলে কিভাবে লিখব, যে আই কোণ ইকুয়ালস টু আর কোণ। এখন এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আসে, কিরকম দেখো দেখাচ্ছি। মনে করো এরকম কোশ্চেন আসে, দেখো ধরো আমি দিয়ে দিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আর এর মানটা কত হবে, আর এর মানটা কত হবে, দেখো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে 60 ডিগ্রি, যেহেতু টোটালটা যোগ করলে 90 ডিগ্রি আসতে হবে। তাহলে আই এর মান কত আমরা পাচ্ছি 60, তাহলে আর এর মান কত আসবে 60। তো এইটা কিন্তু অনেকের মধ্যে ভুল হয় অনেকের, যে অনেকেই আপতন কোণটা কোথায় এটাই মনে রাখতে পারে না। মনে রাখবা আপতন কোণ বা প্রতিফলন কোণ যেই কোণই আমি বলতেছি না কেন, সব কিছুই অবিলম্বের সাথে, এই পৃষ্ঠের সাথে না, ঠিক আছে। আপতন কোণ বলো আর প্রতিফলন কোণ বলো, দুইটা কোণই কার সাথে নিতে হবে, অবিলম্বের সাথে নিতে হবে। প্রতিফলকের সাথে যে কোণ সেটাকে কিন্তু আপতন কোণ বলা হয় না। এই যে প্রতিফলক পৃষ্ঠের সাথে যে কোণ সেটার নাম কি না, আপতন কোণ বা প্রতিফলন কোণ না, দুইটাই কার সাথে নিতে হবে, অবিলম্বের সাথে। এটা খেয়াল রাখবা তাইলেই হবে। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ থেকে এরকম কিছু এমসিকিউ আসে। এবার আমরা দেখব প্রতিফলনের প্রকারভেদ। দেখো প্রতিফলন দুই রকম আছে, একটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন, একটা নাম হচ্ছে অনিয়মিত প্রতিফলন, বা আরেকটা নাম ওইটার অনিয়মিত যেটা, এটার আরেকটা নাম হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত কি আর অনিয়মিত কি, পার্থক্য কি দেখো। ধরো এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, এইভাবে আলোক রশ্মি আসতেছে, আমি দুইটা আলোক রশ্মি দেখাচ্ছি এবং এই দুইটা পরস্পর সমান্তরালে আসতেছে। আসার পরে প্রতিফলনের সময় যদি এই দুইটা সমান্তরালেই প্রতিফলিত হয়, আসছেও সমান্তরালে, প্রতিফলিতও হচ্ছে সমান্তরালে, তাহলে এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। আর অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন মানে কি, ধরো এরকম একটা প্রতিফলক পৃষ্ঠ নিলাম, এব্রো থেব্রো, এটার মতো না, মসৃণ না, এইখানে যদি আমি দুইটা আলোক রশ্মি ফেলি, সমান্তরালে ফেললাম মনে করো, কিন্তু সমান্তরালে আসার পরও প্রতিফলনের সময় তারা সমান্তরাল থাকতে পারবে না। কেন পারবে না, কারণ যেহেতু জায়গাটা এব্রো থেব্রো, তাহলে এই জায়গায় তুমি যদি অবিলম্ব আঁকাও তাহলে কি হবে, এই জায়গায় অবিলম্বটা হবে এরকম, এই জায়গায় অবিলম্বটা হবে এরকম, তাহলে অবিলম্বের সাথে যেই কোণে আসছে সেই কোণেই তো প্রতিফলন হওয়া লাগবে। মানে অবিলম্বটা কি, যেই পয়েন্টে আপতিত হয়েছে ওই পয়েন্টে তলের উপর অঙ্কিত লম্ব নাকি। তা আমি দুইটা একটু ক্লিয়ার করে বলি, মনে করো এরকম হইল, তো এই পয়েন্টে একটা আলোক রশ্মি আসলো, এই পয়েন্টে একটা আলোক রশ্মি আসলো, তাহলে এই পয়েন্টে লম্বটা কি এইটা না, অবিলম্বটা এইটা, আর এই পয়েন্টে অবিলম্বটা কি এটা না। দেখো দুইটা আলোক রশ্মি পরস্পর সমান্তরালে দেখাচ্ছি, কিন্তু আসছে সমান্তরাল কিন্তু যাবে সমান্তরাল না। কেন, কারণ দেখো এইটার অবিলম্বর সাথে যেই কোণে আপতিত হচ্ছে প্রতিফলন কোণটা আমরা জানি ওইটাই হইতে হবে। তাহলে প্রতিফলন কোণ যদি ওইটাই হইতে হয় তাহলে মনে করো এরকম ভাবে আলোক রশ্মিটাকে যেতে হবে, এই যে এই কোণটা, ঠিক কিনা। আবার এইখানে যেই কোণে আপতিত হচ্ছে সেই কোণেই যদি প্রতিফলিত হইতে হয় তাহলে এইভাবে যেতে হবে। তাহলে দেখো এইখানে এই যে
দুইটা রশ্মি পরস্পর সমান্তরালে আসার পর যখন প্রতিফলিত হচ্ছে তখন কিন্তু সমান্তরালে প্রতিফলিত হচ্ছে না, তখন হচ্ছে এলোমেলোভাবে চলে যাচ্ছে। ব্যাপ্ত মানে কি? ছড়ানো, তাই না? ছড়িয়ে যাচ্ছে, এদিক সেদিক চলে যাচ্ছে। তাহলে এই ধরনের প্রতিফলন কখন ঘটবে বলতো? যখন প্রতিফলক পৃষ্ঠ হবে অমসৃণ, তখন। অনিয়মিত বা ব্যাপ্তর প্রতিফলনের ক্ষেত্রে তলটা হতে হবে কি? অমসৃণ, এবড়ো থেবড়ো। আর নিয়মিত প্রতিফলন কোথায় পাবো আমরা? যদি তলটা কি হয়? মসৃণ হয়। তাহলে নিয়মিত প্রতিফলন মনে রাখবো আমরা, এটা মসৃণ তলে ঘটবে। অনিয়মিত প্রতিফলন অমসৃণ তলে ঘটবে। তো নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলনের বাস্তব উদাহরণ কি? বাস্তব উদাহরণ হচ্ছে, নিয়মিতটা আগে বলি। মসৃণ তল কোথায় আছে? চিন্তা করো, আয়না। আয়নার যে তলটা সেটা কি? মসৃণ। যদিও 100% মসৃণ বলা যাবে না, কারণ ওটা মানুষের তৈরি, অমসৃণ থাকতেই পারে একটু, ঠিক আছে? স্থির পানির পৃষ্ঠ, স্থির পানির পৃষ্ঠ এটা কি? মসৃণ। তাহলে এইগুলাতে, আয়নাতে, স্থির পানির পৃষ্ঠে, এগুলাতে কি ঘটবে? নিয়মিত প্রতিফলন। আর অমসৃণ পৃষ্ঠ কি? এই বোর্ডটাই একটা অমসৃণ, বা এই যে দেয়ালটা হচ্ছে অমসৃণ। তাহলে এইগুলাতে যে প্রতিফলনটা ঘটবে এটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন আমরা দেখি কোথায়? আয়নাতে। আরো সহজভাবে বললে, যেখানে তুমি তোমার চেহারাটা দেখবা, দেখা যাচ্ছে যে তলের মধ্যে, বুঝবা ওইটাই হচ্ছে নিয়মিত প্রতিফলন। আর যেটাতে দেখবা চেহারা দেখা যাচ্ছে না, ওটাই হচ্ছে গিয়ে অনিয়মিত প্রতিফলনের পৃষ্ঠ, অর্থাৎ অমসৃণ পৃষ্ঠ। ঠিক আছে? এখন দেখবো হচ্ছে দর্পণ। দর্পণের প্রকারভেদ। দর্পণ কি? দর্পণের সংজ্ঞাটা কি দেখো। দর্পণের সংজ্ঞা হচ্ছে, যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলন ঘটে সেটাই হচ্ছে দর্পণ বা আয়না। তাহলে দর্পণের সংজ্ঞা হচ্ছে, যে তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলে। এটার প্রধানত এটা দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে গোলীয় দর্পণ, সমতল দর্পণ। গোলীয় দর্পণ মানে হচ্ছে এখানে একটা গোলকের ব্যাপার স্যাপার আছে। গোলীয় দর্পণের আবার দুইটা ভাগ, উত্তল এবং অবতল। উত্তলকে বলা হচ্ছে কনভেক্স, আর অবতলকে বলা হবে কনকেভ। তো কিভাবে বানানো হয় উত্তল আয়না একটু দেখি আমরা। মনে করো আমরা একটা গোলক চিন্তা করতেছি, কাচের তৈরি। এই গোলকটাকে আমি এ বরাবর কাটলাম। তাহলে কাটলে এই অংশটা ফেলে দিলাম কেটে, তাহলে যে অংশটা থাকলো এরকম একটা অংশ থাকলো না? এই যে একটা গোলকের কাটা একটা অংশ আমরা নিলাম, এই অংশটার এই দিক থেকে তুমি যদি দেখো, এই সাইড থেকে দেখো, তখন এই সাইড থেকে দেখলে মনে হবে এটা উঁচু। আবার তুমি যদি এই সাইড থেকে দেখো, এটা কি? নিচু। তাহলে এই যে সারফেসটা আছে, এটার দুইটা তল, এই দিক থেকে দেখলে একটা তল, এদিক থেকে একটা তল না? এই পাশের যে তলটা, এটা যেহেতু উঁচু তল, এটার নাম হচ্ছে উত্তল। এই দেখো, উঁচু যুগ তল, এইভাবে মনে রাখতে পারো। আর এই পাশের যে তলটা, এই পাশের যে তলটা, এটা নিচু। অব অর্থ নিচু, অব মানে নিচু, যুগতল মানে অবতল। তাহলে অবতল অংশ হচ্ছে এই সাইড থেকে, আর এই সাইড থেকে হচ্ছে উত্তল। এখন আমরা আয়না বানানোর জন্য, কাঁচ হলে তো আর আয়না হবে না। আয়না বানানোর নিয়ম কি? একটা কাঁচ কি আয়নার মতো কাজ করবে না? কাঁচে তো হচ্ছে কি হয়? আলোর প্রতিসরণ হয়। হ্যাঁ, প্রতিফলনও কিছু হয়,
কিছু পার্সেন্টেজ হয়, কিন্তু বেশিরভাগটাই প্রতিসরণ হয়। তো ধর আমরা একটা কাচের এরকম একটা সারফেস নিলাম, তো এটাকে যদি এখন আয়না বানাইতে হয় তাহলে কি করতে হবে? প্রলেপ দিতে হবে। কিসের প্রলেপ দিতে হবে? রূপার প্রলেপ, যে কোনো এক পাশে। এখন ধরো আমি যদি উঁচু পাশে রূপার প্রলেপ দেই, উঁচু পাশে যদি রূপার প্রলেপ দেই, তাহলে আমাকে দেখতে হবে কোন পাশ থেকে? এই পাশ থেকে। তাহলে যেই পাশ থেকে তুমি আয়নাটাকে দেখবা ওই পাশের নাম অনুসারেই আয়নার নাম। তার মানে এটা আমি কোন পাশ থেকে দেখব? অবতল পাশ থেকে। তাহলে এই আয়নাটার নাম হচ্ছে অবতল আয়না। আবার সেম জিনিস কিন্তু প্রলেপ দিব উল্টা দিক থেকে, উল্টা দিকে আগেরটার। অর্থাৎ আমি অবতল অংশের প্রলেপটা লাগাবো। তাহলে দেখো, অবতল অংশে প্রলেপ দিলে উত্তল অংশ থেকে দেখতে হবে আমাকে। তাহলে এই আয়নাটার নাম হবে উত্তল আয়না। তাহলে বলো, উত্তল যে আয়না তার প্রলেপ কোন পাশে থাকে? অবতল। অবতল যে আয়না তার প্রলেপ কোন পাশে থাকে? উত্তল। আচ্ছা, এখন সমতল আয়নার কথা বলি। সমতল একটা কাচের পৃষ্ঠ নিলাম, একটা কাচের ফলক নিলাম, তার এক পাশে সিলভারিং করলাম, মানে রূপার প্রলেপ দিলাম আর কি। সিলভার মানে কি? রূপা। সিলভারিং কি জিনিস? কাচের একটা পৃষ্ঠে রূপার প্রলেপ দিয়ে ওটাকে আয়নাতে পরিণত করার যে প্রক্রিয়াটা, ওটাই হচ্ছে সিলভারিং। করলে এই পাশ থেকে দেখতে হবে, যে পাশ থেকে দেখো এটা তো সমতলই, দুই পৃষ্ঠ এক। তাহলে এই আয়নাটা হচ্ছে সমতল আয়না, এইটা উত্তল, এটা অবতল। তাহলে আয়নার মোট তিনটা ক্যাটাগরি: অবতল, উত্তল, সমতল। এই সমতল আয়না এটাই আমরা বাসায় ব্যবহার করি। এখন অবতল আয়না কোথায় ব্যবহার করে, এটা আমরা আয়নার ব্যবহার যখন পড়বো এই চ্যাপ্টারের শেষে তখন বলবো। উত্তল আয়না কোথায় ব্যবহার করে তখন উল্লেখ করব আমরা। সবগুলারই ব্যবহার আছে। দেখো, এখন আমরা দেখব দর্পণ সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা। দর্পণ সংক্রান্ত কিছু সংজ্ঞা আছে, এগুলো পরীক্ষা আসে, ইম্পর্ট্যান্ট ক নাম্বারের জন্য। তো আমরা কয়েকটা সংজ্ঞা দেখব, এই সংজ্ঞাগুলো আমাদের জানাও জরুরি, পরীক্ষা আসেও। প্রথম যে সংজ্ঞাটা দেখব এটার নাম হচ্ছে মেরু। তো মেরু বিষয়টা কি? দেখো, একটা উত্তল আয়না বা অবতল আয়না, যে কোনো ধরনের একটা আয়না বিবেচনা করি আমরা। এই যে উত্তল আয়না, তার যে দুইটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই যে দুই প্রান্তের ঠিক মাঝখানে যে বিন্দুটা থাকবে এটার নামই হচ্ছে মেরু। ঠিক আছে? তাহলে মেরু কি? একটা আয়নার যে দুইটা প্রান্ত থাকে, শীর্ষ এবং পাদবিন্দু, এই দুই বিন্দুর মাঝখানের যে পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টের দূরত্ব এখান থেকে যত, এই পয়েন্টের দূরত্ব এখান থেকে তত। তাহলে মাঝখানের পয়েন্টটাকেই আমরা বলবো হচ্ছে মেরু। সেটা উত্তল আয়নাতেও যা, অবতল আয়নাতেও তা, সমতল আয়নাতেও তাই। ঠিক আছে? আচ্ছা, তো মেরুকে পোল বলে ইংরেজিতে। হ্যাঁ, পোল। এর জন্য এটাকে পি দিয়ে লেখা হবে। আবার এইভাবেও তুমি চিন্তা করতে পারো যে উত্তল বা অবতলের ক্ষেত্রে মেরু হচ্ছে সবচেয়ে উঁচু যে বিন্দুটা, তাই না? এই দিক থেকে উঁচু হতে হতে পি বিন্দুটা কি সবচেয়ে উঁচু, তারপরে আবার নিচু। তাহলে সবচেয়ে উঁচু বিন্দুটাই হচ্ছে কি? মেরু। কার ক্ষেত্রে? উত্তল বা অবতলের ক্ষেত্রে। 2 নাম্বার, বক্রতার কেন্দ্র। কোন দর্পণ যে গোলকের অংশ, গোলীয় দর্পণকে এক একটা গোলক থেকে নেওয়া হয়, গোলক থেকে কেটে নিয়েছিলাম। তাহলে কোন দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের তো কেন্দ্র আছে, সেই গোলকের কেন্দ্রকেই বক্রতার কেন্দ্র বলে।
তাহলে কোনো একটা দর্পণ যেগুলো থেকে নেওয়া হবে সেই গোলকের যে কেন্দ্র থাকবে তাকে আমরা বলবো ওই দর্পণের বক্রতার কেন্দ্র। তো মনে করো এই যে দর্পণটা, এটাকে যদি আমি এভাবে বাড়াই, কল্পনা করি যে এই পাশে একটা গোলক আছে না, তো এই গোলকের মনে করলাম যে এইখানে তার সেন্টারটা, এইটাই হচ্ছে তাহলে বক্রতার কেন্দ্র। তো সেন্টার সি দেওয়ার লেখা হবে, তো এটা দিলাম আমরা সি। তো কেন্দ্র যেহেতু আছে তাহলে ব্যাসার্ধও থাকবে, ঠিক কিনা? বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, ব্যাসার্ধ জিনিসটা কি? ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রে আমরা যেরকম বলি বা গোলকের ক্ষেত্রে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে বলো এখানে এই চিত্রে সি থেকে পি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি না? তার এরকম বলা যেতে পারে যে বক্রতার কেন্দ্র থেকে দর্পণের পৃষ্ঠ পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে। তাহলে বক্রতার কেন্দ্র থেকে দর্পণের পৃষ্ঠ পর্যন্ত বা মেরু পর্যন্ত, মেরু তো পৃষ্ঠের উপরেই একটা বিন্দু, দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে। এরপর আমরা আরেকটা সংজ্ঞায় যাব, চার নম্বরে হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ বক্রতার কেন্দ্র সি এবং পি হচ্ছে কি মেরু, এই দুইটা বিন্দু দিয়ে আমরা যদি একটা সরল রেখা কল্পনা করি, এখানে এরকম, এখানে একটা সরল রেখা কল্পনা করলাম, এটা এক্সিস্ট করে না বাস্তবে, এরকম যে দর্পণের আসলে এরকম একটা রেখা আছে এরকম কিন্তু না, কল্পনা করলাম। কল্পনা করতে হবে কার কার ভিতর দিয়ে? সি এবং পি এর ভিতর দিয়ে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে কল্পিত সরল রেখা। তাহলে প্রধান অক্ষ হচ্ছে বক্রতার কেন্দ্র এবং মেরু এদের মধ্য দিয়ে কল্পিত সরল রেখা, নামই হচ্ছে প্রধান অক্ষ। এর সাথে সাথে আরেকটা জিনিস রিলেটেড আছে, গৌণ অক্ষ। প্রধান মানে কি? প্রিন্সিপাল। গৌণ মানে কি? সেকেন্ডারি, প্রাইমারি, সেকেন্ডারি, এই টাইপের আর কি। তাহলে গৌণ অক্ষ কি হবে? বক্রতার কেন্দ্র এবং মেরু ব্যতীত অন্য কোন বিন্দু দিয়ে কল্পিত সরল রেখা। তাহলে আগেরটার সাথে পার্থক্য হচ্ছে এখানে, আগেরটার মধ্যে বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্য দিয়ে, আর এখন একটা বলতেছি বক্রতার কেন্দ্র থাকবে কিন্তু মেরু থাকা যাবে না। মেরু ব্যতীত আরো তো দর্পণের অনেকগুলা বিন্দু হইতে পারে। আমি এখানে একটা বিন্দু নিলাম, এটা তো মেরু না, তো এখান থেকে বরাবর টানলাম, তাহলে এটা হবে গৌণ অক্ষ আর এটা হবে কি? প্রধান অক্ষ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, পরে ভুলে যাব, সেটা হচ্ছে আমরা তো দেখলাম একটা গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র আছে
আবার ব্যাসার্ধ আছে এইখান থেকে এই পর্যন্ত গোলীয় দর্পণের ক্ষেত্রে, কেন্দ্র ব্যাসার্ধ। কিন্তু যদি আমাকে বলা হয় যে একটা সমতল দর্পণ, তার বক্রতার ব্যাসার্ধ কত, আর তুমি ভাবতে পারো এটা তো কেন্দ্রই নাই, তো ব্যাসার্ধ থেকে আসবে? এটা তো কোনো গোলক থেকে আসে নাই, আসছে কি না? তাহলে এইভাবে হয়তো বা তুমি ভাবতেছো এটা গোলক থেকে আসে নাই, তার মানে এটার কেন্দ্র নাই, তার মানে ব্যাসার্ধও নাই। কিন্তু না, এটার ব্যাসার্ধ আছে। তাহলে ব্যাসার্ধ যেহেতু আছে তা কেন্দ্র বস, তাহলে কই এগুলা? এই জিনিসটা একটু বুঝাই। দেখো, মনে করো আমি একটা ছোট সার্কেল বানাইলাম, ভালো করে বুঝো। এই ছোট সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে এই যে ছোট এতটুকু, আমি এটার আর একটু বড় করলাম, ব্যাসার্ধ আর একটু বাড়লো না? এরকম আরো বড় করলাম, ব্যাসার্ধ আরো বাড়বে না? একটা জিনিস খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো, এই যে ব্যাসার্ধ যত বাড়তেছে, মানে গোলক যত বড় হচ্ছে বা বৃত্ত যত বড় হচ্ছে, ব্যাসার্ধ তত বাড়তেছে, তখন এই যে অংশটা, এই অংশটা যেটা দিয়ে আমরা গোলক বানাই, দর্পণ বানাই, এই অংশটা আস্তে আস্তে কেমন জানি সোজা হয়ে যাচ্ছে না? আর দেখো, এইটা যতটা বাঁকা, এটা কি ততটা বাঁকা না একটু কম বাঁকা? তো এরকম বড় করতে 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 অসীম ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করো, ঠিক আছে? তাহলে অসীম ব্যাসার্ধের যদি গোলক কল্পনা করো, তার একটা অংশ যদি কাটো, ওটা কি হবে? সমতল, সমতল হবে। তাহলে ওই সমতল অংশ দিয়ে যদি আমি একটা আয়না বানাই, তাহলে ওটা সমতল আয়না হবে। তাহলে এই সমতল আয়নার বক্রতার ব্যাসার্ধ কত হবে? ইনফিনিটি। তাহলে সমতল আয়নার বক্রতার ব্যাসার্ধ হচ্ছে অসীম, অসীম। ঠিক এই কারণেই কিন্তু আমাদের পৃথিবী যেমন আমরা জানি হচ্ছে গোলাকার, নাকি? নাকি পৃথিবী কি আকৃতির? সম্পূর্ণ গোলক না হোক, গোলাকার তো, নাকি? না, তুমি চ্যাপ্টা পৃথিবী এখনো বিশ্বাস করো? আছে কিন্তু কিছু মানুষ পৃথিবীতে এখনো যারা ফ্ল্যাট আর্থে বিশ্বাসী আছে। এরকম সোসাইটি আছে একটা, ফ্ল্যাট আর্থ সোসাইটি। তার দেখো, প্রধান ফোকাসের সংজ্ঞা, প্রধান ফোকাস, এই প্রধান ফোকাসটা কি? এই সংজ্ঞাটা আমাদের ইম্পর্টেন্ট, বেশি পরীক্ষায় আসে। দেখো, চিত্রটা বুঝো, তারপরে সংজ্ঞায় যাচ্ছি। চিত্র বুঝলে সংজ্ঞা বোঝা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অবতল একটা দর্পণ, এটা হচ্ছে কি উত্তল দর্পণ। এই অবতল দর্পণে এই মাঝখানেরটা হচ্ছে প্রধান অক্ষ। এখন এই প্রধান অক্ষের সাথে দুইটা রেখা বা দুইটা রশ্মি আঁকাইছি সমান্তরাল করে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল করে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল করে। এই যে দুইটা আপতিত রশ্মি যখন দর্পণে আসলো, আসার পর প্রতিফলিত হবে না? এন্ড প্রতিফলনের সময় তারা দেখো প্রধান অক্ষের একটা বিন্দু দিয়ে মিলিত হচ্ছে। ওই প্রধান অক্ষের একটা বিন্দুতে যে গিয়ে মিলিত হচ্ছে প্রতিফলনের সময়, ওই বিন্দুটার নামই হচ্ছে প্রধান ফোকাস। আমরা বলি না যে ফোকাস করো, ফোকাস মানে কি? মানে হচ্ছে মনোযোগ দাও, মানে একটা জায়গায় হচ্ছে টার্গেট করো। তাহলে কি এই দুইটা আলোক রশ্মি এই একটা জায়গাকে টার্গেট করলো না? ওই একটা পয়েন্টকে টার্গেট করে আসলো না, প্রতিফলিত হলো। এর জন্য ওই পয়েন্টটাকে নাম বলা হচ্ছে কি? প্রধান ফোকাস। তাহলে এই পাশেও দেখো, এটা কি একটা উত্তল দর্পণ। এই যে একটা সমান্তরালে, এটার সমান্তরালে একটা আলোক রশ্মি দিছি, এটার সমান্তরালে একটা আলোক রশ্মি দিছি। তারপর এই যে সমান্তরালভাবে আলোক রশ্মিটা আসলো, সেটা এইভাবে চলে গেল। এখন এইভাবে গেল, এইটা ভিতরে ঢুকলো, এইটা কেন এই দিকে ঢুকলো না? এটা হচ্ছে প্রশ্ন। এটা কেন এই দিকে গেল না, কেন আমি ওই দিকে পাঠিয়ে দিলাম? এটার ব্যাখ্যা আমি দিচ্ছি একটু পরে। আমি আগে এটা শেষ করি। দেখো, কেন এই দিকে গেল এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। তো এটা এইদিকে চলে গেল, এটা এইদিকে চলে গেল। এখন দেখো, এই দুই রশ্মি কি বাস্তবে কোনো দিন মিলিত হওয়া সম্ভব? এটা তো এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, এটা কোথায় মিলিত হবে? সামনে কোথাও মিলিত হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে এক কাজ করো, সামনে যেহেতু কোথাও মিলিত হবে না, এটাকে পিছনের দিকে কল্পনা করো, বাড়াও, পিছনের দিকে বাড়াও। তাহলে এটাকে পিছনে টানো, এটাকে পিছনে টানো। তাহলে তুমি যদি এইখান থেকে দেখো, তাহলে তোমার কাছে মনে হবে না যে এই দুইটা রশ্মি, মনে হবে যে ওই বিন্দু থেকে বের হয়ে আসতেছে। তাহলে এই যে এই দুইটা রশ্মি যেই বিন্দু থেকে বের হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুটাই হচ্ছে এই দর্পণের প্রধান ফোকাস।
তাহলে দেখো সংজ্ঞায় যাই এবার। একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, কার সমান্তরালে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, এই যে বিন্দুতে মিলিত হয়েছে, অথবা এখন এই চিত্রে যাও, যেই বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়, যে এইখান থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়, এইখান থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়, এর জন্য এই বিন্দুটা বা এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে কি প্রধান ফোকাস। তাহলে প্রধান ফোকাস কিন্তু দুই রকম হয়, উত্তলের জন্য একরকম, অবতলের জন্য একরকম। অবতলের জন্য যেটা, এটা কিন্তু বাস্তবে মিলিত হচ্ছে, আর উত্তলের জন্য যেটা, এটা কিন্তু বাস্তবে মিলিত হচ্ছে না, এটা আমরা কল্পনা করে নিছি। এখন ব্যাখ্যা দেই কেন এই রশ্মিটা ভিতরে ঢুকলো, ওইটা কেন ছড়ায়ে পড়লো, ওইটা কেন ভিতরে ঢুকলো না। খুব সহজ, তুমি চিন্তা করো, তুমি বাস্তবে এটা এক্সপেরিমেন্টটা করতে পারবা। তুমি ধরো একটা পাতিল নিলা, এই টাইপের একটা পাতিল, হ্যাঁ, এই টাইপের একটা পাতিল, এটা অবতল দর্পণ ভাবো, হ্যাঁ। তারপরে তুমি উপর থেকে, আমরা যে ধরো রান্নাঘরে পাতিল ধোয়ার সময় পানি ফেলি, তাহলে পানি ফেললাম, এইভাবে পানি ফেলতেছি, তো এই পানি কি মাঝখানে গিয়ে জমা হবে না এরকম? তাহলে এটা হচ্ছে এটা, ঠিক আছে। এইবার এই পাতিলটাকে উল্টা করে রাখো, তো এমনি রাখো, এইবার পানি ফেলো, এইবার কই যাবে পানি? এই পানি দুইটা কি, এই পানি কি এই এখানে মিলিত হবে? অবশ্যই না। এই পানি ছিটে এদিকে বেরিয়ে যাবে, এদিক দিয়ে বেরিয়ে যাবে না। তাহলে এই ঘটনাটাই এখানে ঘটলো। ক্লিয়ার কিনা? তাহলে এই যে আমরা দুইটা জিনিস দেখলাম, অবতল দর্পণে আলোক রশ্মি দুইটা বাস্তবে মিলিত হচ্ছে, আর উত্তল দর্পণে রশ্মি কখনোই বাস্তবে মিলিত হয় না, এদেরকে পিছনে বাড়াইলে মনে হবে যে এক জায়গা থেকে আসতেছে। তাহলে মনে রাখবা, এই যে উত্তল দর্পণ যেটা, যেটা আলো আসার পরে কি করে দিচ্ছে? ছড়াই দিচ্ছে। আলো আসছে, তারপরে কি করে দিচ্ছে? ছড়াই দিচ্ছে। কি ছড়াই দিচ্ছে না? ছড়াই দিচ্ছে না? তাই এর জন্য উত্তল দর্পণকে আমরা বলবো অপসারী দর্পণ। অপসারী মানে ছড়ানো, অপসারণ করে দিচ্ছে। আর অবতল দর্পণ যেহেতু আলোক রশ্মিকে মিলিত করতেছে একটা জায়গায়, তাহলে এটাকে আমরা বলবো অভিসারী দর্পণ। একটা নাম হচ্ছে অভিসারী, একটা নাম হচ্ছে কি অপসারী। অভিসার মানে কি? অভিসার মানে মিলন, এক জায়গায় হওয়া, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই অভিসারী মানে এক জায়গায় হচ্ছে, আর অপসারণ তো বুঝি ছড়াই দেওয়া, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অপসারী দর্পণ, আর এটা হচ্ছে অভিসারী দর্পণ। জাস্ট আরেকটা জিনিস বলে আজকে শেষ করব ক্লাসটা, হচ্ছে ফোকাস দূরত্ব। লাস্ট পয়েন্ট আমাদের, লাস্ট সংজ্ঞা, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কি? এইটাও তো একটা দূরত্ব নামই বলা আছে। কি দূরত্ব? কোন দূরত্ব? এই যে ফোকাস, প্রধান ফোকাস, এখান থেকে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত, অর্থাৎ এফ থেকে পি পর্যন্ত একটা ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি না, এখানে, এখানেও দেখতে পাচ্ছি না। যে কোনো একটা দর্পণের প্রধান ফোকাস এবং মেরু, এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটার নামই হচ্ছে ফোকাস দূরত্ব। এটাকে স্মল লেটার এফ দ্বারা প্রকাশ করা হয়, এবং সবসময় এই স্মল এফটা হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এই সম্পর্কটা মনে রাখবা। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ কোনটুকু? এই দেখো, সি থেকে পি পর্যন্ত, এটুকু হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এবং এই সি থেকে পি পর্যন্ত দূরত্ব যদি ধরো 10 হয়, তাহলে এফ থেকে পি পর্যন্ত হবে 5। অর্থাৎ সবসময় এটার অর্ধেক হবে এটা, এই যে এটার অর্ধেক হবে এটা। তাহলে এটা মনে রাখবো আমরা। ও না, আরেকটা পয়েন্ট আছে লাস্ট, এটা হচ্ছে ফোকাস তল। তাহলে ফোকাস দূরত্ব আমরা বুঝছি কোন জায়গা থেকে কোন পর্যন্ত দূরত্ব? প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত। এবার আসো ফোকাস তল। ফোকাস তল, ফোকাস তল জিনিসটা কি? তাহলে এটা একটা তল, বোঝাই যাচ্ছে, কিন্তু এটা কেমন তল, কোথাকার তল? এটা হচ্ছে প্রধান ফোকাস যেটা আছে, এটার মাঝখান দিয়ে যদি আমি একটা তল রাখি, কল্পনা করি, এই যে আমার হাত একটা তল, এখানে আমি রাখলাম, এই প্রধান অক্ষের সাথে লম্বভাবে রাখতে হবে। কেমন ভাবে রাখতে হবে? প্রধান অক্ষের লম্ব। কার ভিতর দিয়ে যাবে? প্রধান ফোকাসের ভিতর দিয়ে যাবে। তাহলে এইরকম একটা তল যদি আমি এখানে রাখি, কল্পনা করি এখানে যদি আমি রাখি, তাহলে এই তলটার নামই হচ্ছে কি ফোকাস তল। তাহলে ফোকাস তল কিসের ভিতর দিয়ে যাবে? প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে, লম্বভাবে
কল্পিত, এটাও কিন্তু কল্পিত তল, এটার নামই হচ্ছে ফোকাস তল। আরেকটা জিনিস একটু বলি, দেখো আমরা এই যে সমতল দর্পণের একটু আগে আমরা এই ব্যাখ্যাটা দিছি, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি, এটা আমরা বলছি অসীম, একটু আগে ব্যাখ্যা দিলাম। তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে? এটাও অসীম। কারণ তুমি যদি এখানে অসীম মান বসাও, অসীমকে যাই দিয়ে গুণ করো, যাই দিয়ে ভাগ করো, যাই করো না কেন, ওটা অসীমই হবে।